আজ আমরা ক্লাস 10-এর সিরাজউদ্দৌলা নাট্যাংশের শেষ অংশটা পড়ব। সবাইকে জানিয়ে রাখি যে ইতিপূর্বেই আমার এটার ওপরে দুটো ক্লাস অলরেডি করা হয়ে গেছে, যেখানে আমরা দেখেছি যে সিরাজউদ্দৌলা তার সভাসদদের সঙ্গে ষড়যন্ত্রে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধিতায় এবং তারই সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে সম্পূর্ণরূপে বিধ্বস্ত। এই রকম অবস্থায় তিনি সকলকে একসঙ্গে নিয়ে যে আগামী দুর্দিন যে যুদ্ধ ঘনাতে চলেছে তার সেই সংকটের সম্মুখীন হতে চেয়েছেন, সেই সংকট পার করতে চেয়েছেন। যারা আপাত বিরোধিতা করছেন তার সভাসদেরা, যেমন জগৎ শেঠ, রাজবল্লভ, মির্জাফর, সকলকে একত্রিত করে তিনি এই যুদ্ধটা জয় করতে চাইছেন এবং তারপরে যদি তারা তার বিচার করতে চান, তাকে অযোগ্য মনে করে সিংহাসন থেকে চ্যুত করতে চান, সিংহাসন থেকে তাকে সরিয়ে অন্য কাউকে বসাতে চান, সে বিষয়েও তিনি রাজি, সে কথাও তিনি মুক্ত কণ্ঠে স্বীকার করছেন। এই অংশটুকু আমার আগের দুদিনের ক্লাসে পড়া হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নিও, কারণ ডেসক্রিপশানে এটার লিঙ্ক দেওয়া রয়েছে। ভিডিওর ওপরে যে আই বাটন রয়েছে সেখানে ক্লিক করলেও তোমরা এগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আজকে আমরা যেখান থেকে শুরু করব, পেজ নাম্বার 90। একটু বইটা খুলে নেবে এবং আমি যেরকমভাবে আন্ডারলাইন করছি সেগুলো আন্ডারলাইন করবে, কারণ সেইগুলো থেকেই ভীষণভাবে কোয়েশ্চেন আসে। তাহলে আর দেরি না করে আমরা আজকে আমাদের পড়া স্টার্ট করছি। পেজ নাম্বার 90 এইখান থেকে। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন, রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন, ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, গোলাম হোসেন, জাহাপানা, সিংহাসন কি টলছে? না জাহাপানা, ভালো করে দেখো তো। দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। এইটুকু জায়গা আগে আমরা দেখে নেব। সিরাজউদ্দৌলা যখন সবাই তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে বাংলার এই দুর্দিনে তারা সকলে তাদের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী সিরাজের পাশে থাকবেন, যে করে হোক এই যুদ্ধ তারা জয় করতে সিরাজকে সাহায্য করবেন, সেই প্রতিশ্রুতি সত্য কি মিথ্যা সেটা সময়ই বলবে। কিন্তু সিরাজ তাদের সকলকে এখনকার মতো পাশে পাচ্ছেন এবং সকলকেই বলছেন, আপনারা পলাশী যাত্রার উদ্যোগ করুন, কারণ সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিমধ্যেই সৈন্য অভিযান আরম্ভ করে দিয়েছে। পলাশী প্রান্তরে শীঘ্রই যুদ্ধ ঘটতে চলেছে। তো সকলেই যখন সেদিকে অগ্রসর হলেন তার আদেশ অনুযায়ী, তখন পড়ে রইলেন একা সিরাজ এবং তার গোলাম হোসেন। সিরাজউদ্দৌলা সিংহাসনের দিকে তাকিয়ে দেখলেন কিছুক্ষণ, সামনে ঝুঁকে পড়ে, তারপর অস্ফুট কণ্ঠে, মানে খুব ধীর গলায়, খুব মৃদুস্বরে গোলাম হোসেনকে ডেকে বললেন, দেখো তো সিংহাসন কি টলছে? তাহলে এই যে সিংহাসন কি টলছে, এটা সম্পূর্ণ একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ সত্যি সত্যি ভূমিকম্প আসেনি যে সিংহাসন টলমল করবে। আসলে আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তো বাইরের পক্ষ, কিন্তু তার সভাসদদের যে বিরোধিতা, তার পারিবারিক সদস্যদের চক্রান্ত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সকলে মিলে সিরাজকে সিংহাসনচ্যুত করবার জন্য উঠে পড়ে লেগেছেন। সেইটাকেই প্রতীকী অর্থে সিরাজ বলছেন যে তার সিংহাসন আজকে বোধহয় সত্যি টলছে, তিনি খুব বেশি দিন আর সিংহাসনে থাকতে পারবেন না। এই রকম অবস্থাতেই সেখানে ঘসেটি বেগম প্রবেশ করছেন। ঘসেটি বেগম সম্পর্কে সিরাজের মাসি হন। এবার আমরা এখান থেকে দেখব। তিনি বলছেন, ওখানে কি দেখছো? সিংহাসনের দিকে চেয়ে কি দেখছো? নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখো। সিরাজ একটু চমকেই উঠছেন। কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন,
ও আপনি কাছে অগ্রসর হইলেন, কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। তাহলে সিরাজ কিন্তু এখনো পর্যন্ত তার মাসি ঘসেটি বেগমের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছেন না, যদিও আমরা জানি, তোমরাও জানো এবং সিরাজও জানেন যে এই যাবতীয় যা চক্রান্ত, যা ষড়যন্ত্র চলছে, তার মূল চক্রী হচ্ছেন ঘসেটি বেগম। তার উচ্চাকাঙ্ক্ষা, তার স্বার্থপরতা, তার হিংসা এবং তার প্রতিহিংসা পরায়ণতাই আজকে সিরাজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তার সভাসদেরা, তার পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে, এবং সেই সুযোগেই বহিঃশত্রু বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা দখলে এত দূর এগিয়ে যেতে পেরেছে। তা সত্ত্বেও কিন্তু সিরাজ যথাযথ সম্মান দিয়েই ঘসেটি বেগমের সঙ্গে কথা বলছেন, কারণ হাজার হলেও সম্পর্কে তার থেকে অনেকটাই বড়, সম্পর্কে তিনি সিরাজের মাসি হন। এবার যখন সিরাজ বলছেন, ও আপনি কিছু কাজ আছে, তো আমাকে ডেকে পাঠালেই তো হতো, আমি দেখা করতাম। ঘসেটি বলছেন, নবাবের অবসরের বড়ই অভাব না? সিরাজ উত্তর দিচ্ছেন, বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, সওকতজং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। করেছে? সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমনি দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন? সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ, মাসি তা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। অকারণে নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছ? তুমি নাও দস্যু? মতিঝিল আপনারই রয়েছে মা, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে সওকতজঙ্গের মতো কেউ যেদিন তোমাকে লুৎফা ছুটিয়া আসিল। মা মা, তোমার মুখের ও কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। তাহলে এখানে যেটা হচ্ছে, ঘসেটি বেগমের ঈর্ষা এবং প্রতিহিংসা পরায়ণতা কোন পর্যায়ে পৌঁছেছে তোমরা সহজেই বুঝতে পারছো। সিরাজ, তাকে বলা হচ্ছে যে হ্যাঁ আপনার তো অবসরের বড়ই অভাব, তাই না? সিরাজ বলছেন যে আসলে চারদিক থেকে বিপদ এমনভাবে ঘনিয়ে আসছে না যে আমি একবারে দিশেহারা হয়ে পড়েছি। সিরাজ আপনার জন বলেই ঘসেটি বেগমকে সমস্ত কথা তিনি বলছেন। ঘরে বাইরে চারদিক থেকে তিনি কিরূপ সংকটে জর্জরিত হয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে যার কাছে তিনি এগুলো বলছেন তার কাছে এই সমস্ত কথার কোনো মূল্যই নেই। সেই জন্যে যখন সিরাজ বলছেন যে চারদিক থেকে বিপদ এমন ঘনিয়ে আসছে যে আমি আমি কুল কিনারা পাচ্ছি না, দিশেহারা হয়ে পড়ছি, ঘসেটি বেগম তখন বলছেন এখনো বিপদ? এখন কিসের বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি হয়ে রয়েছে সওকতজং, অর্থাৎ যাকে দাবার ঘুঁটি বানিয়ে ঘসেটি বেগম চেয়েছিলেন সিরাজকে সরিয়ে বাংলার নবাব করতে, সেই সওকতজং যুদ্ধক্ষেত্রে মারা গেছেন। প্রতিদ্বন্দ্বী আর তো কোথাও কেউ নেই তোমার, এখনো কিসের বিপদের ভয়? সিরাজ বলে যাচ্ছেন যে জানো, কোম্পানির ফৌজ মুর্শিদাবাদ অভিমুখে অভিযান করেছে, ওরা এগিয়ে আসছে এই দিকে, কাশিমবাজার অভিমুখে তারা এগিয়ে এসেছে। ও এগিয়ে এসেছে?
তাহলে নিশ্চয়ই তারা মুর্শিদাবাদেও আসবে। সিরাজ বলছেন, তেমন দুর্দিন কে কামনা করে মা? মা বলে সম্বোধন করছেন, তিনি তাকে মায়ের সম্মান দিচ্ছেন মাসিকে। খসেটি বেগম বলছেন, দুর্দিন না সুদিন? সিরাজ বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ যদি মুর্শিদাবাদে আসে সেটা সুদিন। খসেটি বলছেন, সুদিন নয়, ওরা আসলেই তো আমি বন্ধন মুক্ত হব, সিরাজের পতন হবে, সুদিন নয় সেটা। সিরাজ বলছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? খসেটি বলছেন, বেশ বুঝতে পারছি। আমার মনের মধ্যে দিন রাত যে কথা গুমড়ে গুমড়ে মরছে সেটা আজকে আমার মুখ থেকে বেরিয়ে আসছে। মাসিকে তুমি ঘর ছাড়া করেছো, মাসির সব কিছু লুট করে নিয়েছো, মাসিকে তুমি তোমার দাসী বানিয়ে রেখেছো। মাসি সেটা ভুলবে? সিরাজ বলছেন যে অকারণে অভাগাকে, অভাগা বলতে সিরাজ বোঝাচ্ছেন তার নিজেকেই, আর আপনি তিরস্কার করবেন না। আমি অকারণে তিরস্কার করছি? তা নয় তো কি। খসেটি বলছেন, আমার মতিঝিল প্রাসাদ কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত ছেলেকে সিংহাসন থেকে দূরে রেখেছিলে? তুমি নাও, দস্যু তুমি নাও, বলো। সিরাজ বলছেন, মতিঝিল প্রাসাদ তো আপনারই আছে মা। খসেটি বলছেন, তাহলে সেখানে আমার যাবার অধিকার নেই কেন? সিরাজ বলছেন, রাজনীতির কারণে। কারণ আমি এর আগেই বলেছিলাম যে মতিঝিল প্রাসাদটাই ছিল ঘসেটি সহ বাকি সকল ষড়যন্ত্রকারীদের মূল ষড়যন্ত্রের কেন্দ্র। সেই খবর পেয়েই সিরাজ কী করেছেন, তিনি মতিঝিল প্রাসাদকে দখল করেছেন, ঘসেটি বেগমের সমস্ত সম্পত্তি হস্তগত করেছেন এবং ঘসেটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে নিজের মুর্শিদাবাদে প্রাসাদে তার নজরবন্দি করে রেখেছেন। সেই প্রসঙ্গ টেনেই খসেটি বলছেন যে তুমি তোমার মাসিকে ঘর ছাড়া করেছো, মাসির মতিঝিল প্রাসাদ দখল করে নিয়েছো, সব সম্পত্তি হরণ করেছো, মাসিকে তোমার কাছে বন্দি বানিয়ে রেখেছো। আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ক্ষমতায় আসে তাহলেই মাসি বন্ধন মুক্ত হবে, তোমার মতো অবিচারী অনাচারীর পতন ঘটবে। এবার সিরাজ যখন বলছেন মতিঝিল প্রাসাদ তো আপনারই আছে, শুধু আপনাকে সেখানে আমি পাঠাতে পারছি না কারণ রাজনীতির কারণে, তখন ঘসেটি বেগম বলছেন, তোমার রাজনীতি নিয়ে তুমি থাকো, আমার রাজ্যও নেই, রাজনীতি নেই, আমার আছে শুধুমাত্র প্রতিহিংসা, রিভেঞ্জ। রিভেঞ্জ নেব আমি। কেন না, তুমি আমার সিংহাসন থেকে আমার পালিত পুত্রকে দূরে রেখেছিলে, অর্থাৎ সিরাজের ছোট ভাই ইকরামউদ্দৌলাকে খসেটি বেগম দত্তক নিয়েছিলেন, ঘটনাচক্রে তার মৃত্যু হয়। এরপর তিনি চেয়েছিলেন শওকত জংকে সিংহাসন বসাতে, ঘটনাচক্রে তারও মৃত্যু হয়। সুতরাং সিংহাসন থেকে তুমি আমার পালিত পুত্রকে দূরে রেখেছো, আমার নিজের মতিঝিল প্রাসাদে আমার ঢোকবার কোনো অধিকার নেই। ফলে এই যে মনের মধ্যে একটা রাগ তিনি পুষে রেখেছেন সিরাজের বিরুদ্ধে, একটা প্রচণ্ড প্রতিহিংসা রয়েছে, সেটাই ফুটে বেরোচ্ছে আজকে। সেই প্রতিহিংসা পূর্ণ হবে সেদিন যেদিন এই মুর্শিদাবাদের প্রাসাদ অন্য কেউ দখল করবে, যেদিন তোমাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতোই তোমাকে কেউ হত্যা করবে। এই হত্যা করবার কথাটা মুখ থেকে বেরোবার আগেই নবাবের বেগম লুৎফা ছুটে আসছেন। তিনিও ঘসেটি বেগমকে মা বলে সম্বোধন করছেন যে তোমার মুখের ওই কথা শেষ করো না মা, অর্থাৎ ওই ভয়ঙ্কর সর্বনাশা কথাটা উচ্চারণ করো না যে সিরাজকে কেউ হত্যা করবেন। লুৎফা তাকে মা বলে সম্মান জানালেও ঘসেটি বেগম তার উত্তরে ব্যঙ্গ করে বলছেন, ও নবাব মহিষী, নবাবের বেগম চলে এসেছেন। লুৎফা বলছেন, নবাব মহিষী নই মা, আমি তোমার কন্যা। ঘসেটি বলছেন, নবাব মহিষী নও,
আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে। দেখো, পরিষ্কার অভিশাপ দিচ্ছেন তিনি লুৎফাকে। আমার মতো জীবন যাপন মানে হচ্ছে বৈধব্য। অর্থাৎ ঘসেটি বেগমের দত্তক পুত্র যখন বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, তার কয়েক বছর পর পুত্রশোকে আক্রান্ত হয়ে ঘসেটি বেগমের স্বামী শাহমাদ জঙ্গেরও কিন্তু মৃত্যু হয়েছিল। ফলে সেই বিধবা নারী আজকে আরেকজন সধবা নারীকে এই অভিশাপ দিচ্ছে যে আজকে ভাবছো তুমি খুব বিনয় করে কথা বলছো, তাতে কিন্তু আমার মন গলবে না। আমার এই কথাই দেখবে দুদিন বাদে সত্যি হবে। লুৎফাকেও ঘসেটি বেগমের মতো বৈধব্য জীবন যাপন করতে হবে। লুৎফা, সে বেচারা কোমল প্রাণা এক নারী, সেও এই অভিশাপ সহ্য করতে পারছে না। সে বলে ফেলছে, নবাব। ঘসেটি আবারও ব্যঙ্গ করছেন। তিনি এবার সিরাজকে উদ্দেশ্য করে বলছেন, নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। তিনি কি বলছেন যে নবাবের বেগম লুৎফা এই বাঁদি ঘসেটির বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছেন, বাঁদিকে দণ্ড দিন, দিয়ে আপনার বেগমকে খুশি করুন। লুৎফা সহ্য করতে পারছেন না ঘসেটি বেগমের এই প্রচণ্ড প্রতিহিংসার ভয়ঙ্কর রূপ যেন সাপের মতো দংশন করছে তাকে। তিনি জাহাপনাকে বলছেন, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, মতিঝিল প্রাসাদে ফেরত পাঠিয়ে দিন। উনি দিন রাত সামনে থেকে এইভাবে আমাকে অভিশাপ দিচ্ছেন, আপনার সঙ্গে বিরোধিতা করছেন, ষড়যন্ত্র করছেন, আর সহ্য করা যাচ্ছে না, তাকে তার প্রাসাদে ফিরিয়ে দিন জাহাপানা। সিরাজ বলছেন, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। ঘসেটি বলছেন, এখনো আশা, সময় আসবে? অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? তিনি খুব সিম্প্যাথেটিক্যালি কথাগুলো বলছেন, যে তিনি সত্যি কত অসহায়, অনাথা বিধবা, তিনি প্রতিকারে অক্ষম হয়ে একা একা ডুকরে কেঁদে মরছিলেন, তিনি কোথাও সান্ত্বনা পাচ্ছিলেন না, তাঁর স্বামী মারা গেছে, পালিত পুত্র মারা গেছে, নিজের প্রাসাদে তিনি একমাত্র দুঃখকে নিয়েই কোনো মতে দিন কাটাচ্ছিলেন। তাতেও নবাব সিরাজের শান্তি হলো না, তাকে সেই মতিঝিল প্রাসাদ থেকে জোর করে ছলনা করে মুর্শিদাবাদে ধরে এনে বন্দি বানিয়ে রাখা হলো। তাহলে তাদেরকে তিনি কিভাবে ক্ষমা করবেন? এরপর সিরাজ আর সহ্য করতে পারছেন না। আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। তাহলে এই যে সমানে সিরাজকে ঘসেটি বেগম দোষারোপের পর দোষারোপ করে যাচ্ছেন যে আমি কিচ্ছু করিনি, তুমি আমার ওপরে সমানে অন্যায় করেছো, অত্যাচার করেছো, প্রাসাদ নিয়ে নিয়েছো, সম্পত্তি নিয়ে নিয়েছো, আমি তাও একা পড়েছিলাম, সেখান থেকে আমাকে মুর্শিদাবাদে এনে বন্দিনী বানিয়ে রেখেছো, আমি তোমাদের ক্ষমা করব না। আমি আজকে বলছি তোমার পতন হবে, তোমারই মতো অন্য কেউ এসে তোমাকে হত্যা করবে, ইত্যাদি ইত্যাদি, যা নয় তাই তিনি বলে যাচ্ছেন। এরপর সিরাজ আর সহ্য করতে পারছেন না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তার। তিনি বলছেন, আর আমরাই বুঝি তোমার মতো বিদ্রোহিণীকে ক্ষমা করব? হ্যাঁ, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে, মাসিকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। একই মুর্শিদাবাদ প্রাসাদে সিরাজের মা আমিনা বেগমও রয়েছেন, ঘসেটি বেগমও রয়েছেন। তোমার তা সহ্য হচ্ছে না, তাই তো? আজকে আমার ভয় হচ্ছে যে সত্যি না তোমাকে বন্দিনীর মতোই কারাগারে ঠেলে ফেলে দিতে হয়। যা তুমি বলছো যে বন্দিনী বানিয়ে রেখেছি, সত্যি সত্যি তোমাকে বন্দিনী বানাবো এবার। লুৎফা বলছেন, নবাব, জাহাপনা। লুৎফাও এই বাদানুবাদে জড়িয়ে পড়ে তিনিও ভাবছেন যে সিরাজের না আর কোনো ক্ষতি হয়,
তিনি খুব ভয় পাচ্ছেন, সিরাজকে নিয়ে তিনি চিন্তিত। সিরাজ বলছেন, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। সিরাজ বলছেন যে কেন তিনি এই কথাগুলো বললেন। তিনি বলছেন যে ঘরে বাইরে, অর্থাৎ ঘরের লোক বলছে, পরিবারের লোক তাকে অভিশাপ দিচ্ছে, দোষারোপ করছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাইরে তার সভাসদেরা তার নামে দুর্নাম রটিয়ে বেড়াচ্ছে যে তিনি অনাচারী, ব্যভিচারী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সুযোগ নিয়ে শাসন ক্ষমতা দখল করতে চাইছে। ফলে ঘরে বাইরে সবসময় আমার বিরুদ্ধে এত অভিযোগ, এই বাক্য জ্বালা। সিরাজ বলছেন, আমি আর সহ্য করতে পারি না লুৎফা। আমি সত্যি এমন কোনো অপরাধ করিনি যার জন্য সব সময় সবার কাছে অপরাধীর মতো আমাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, মাথা নিচু করে আমাকে থাকতে হবে। এমন কোনো অপরাধ তো করিনি বলো। দু হাতে মাথা চেপে ধরলেন। অর্থাৎ তিনি সমালোচনায়, যন্ত্রণায় ক্ষতবিক্ষত একজন মানুষ। এখন কিন্তু তিনি আর বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নন, একজন সাধারণ মানুষ। ঘসেটি তাও বলে যাচ্ছেন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ বলছেন, আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ, আমি তাও পারি না। শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। তাহলে ঘসেটি যখন বলেই যাচ্ছেন যে অপরকে বঞ্চিত করে মানে ঘসেটি ভেবেছিলেন তার স্বামী সিংহাসন পাবেন, হলো না। ভেবেছিলেন তার পালিত পুত্র সিংহাসন পাবে, সেটাও হলো না। তাই তিনি বলছেন যে অপরকে বঞ্চিত করে অন্যায়ভাবে যে সিংহাসন তুমি পেয়েছো, সেই সিংহাসন তোমাকে কোনো দিন শান্তি দেবে না। সিরাজ বলছেন যে আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের মাথা আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার একটা হুকুম, শুধু আমার চোখের একটা ইঙ্গিত, আমার সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়বে, ওদের মাথা কেটে ফেলবে, ওদেরকে বন্দিনী বানিয়ে রাখবে। কিন্তু আমি সেটা করতে পারছি না। এই কারণে শুধু নয় যে আমি কঠোর নই, পারছি না এই কারণেও যে পরের ব্যথায় আমার প্রাণ আজও কেঁদে ওঠে। সত্যি ঘসেটি বেগমের দুঃখ তিনি সহ্য করতে পারেন না বলেই তাকে বন্দিনী বানাননি, বরং নিজের প্রাসাদে এনে আর মায়ের পাশেই মায়ের মতো সম্মান দিয়ে রেখেছেন। চাইলেই তো বন্দিনী বানাতে পারতেন। যে সভাসদেরা তার বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে হাজার হাজার প্রমাণ সিরাজের কাছে আছে, চাইলেই তিনি তাদেরকে প্রাণদণ্ডে দণ্ডিত করতে পারতেন, কিন্তু পারছেন না দুটো কারণে। এক, সিরাজ অতটা কঠোর প্রাণ নন, আর দুই, পরের ব্যথায় তাঁরও মন কেঁদে ওঠে, আর সেই সুযোগটাই বাকিরা নিচ্ছে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, নবাব জাহাপানা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। লুৎফা চরিত্রটি এখানে খুব সামান্য সময়ের জন্যেই এসেছে, কিন্তু তার চরিত্রের এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু বিশেষ গুণ আমাদের চোখে পড়ে, যার জন্য এই সামান্য সময়ের মধ্যেই কিন্তু সে আমাদের মনোযোগ আকর্ষণ করে নেয়। এই যে সিরাজের প্রতি তার সহানুভূতি, স্বামীর চোখের জল সে সহ্য করতে পারছে না, এই যে ঘসেটি বেগমের প্রতিহিংসা পরায়ণতার কারণেই সে স্বামীকে পরামর্শ দিচ্ছে যে ওকে ওর প্রাসাদে ফেরত পাঠিয়ে দিন, এই সমস্ত কিছু, এইগুলোর জন্যই লুৎফা বিশিষ্ট হয়ে উঠছেন। এবং তিনি যখন বলছেন যে আপনার কান্না আমি সইতে পারি না নবাব, তখনও ঘসেটি বলছেন
আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমিনা কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন, লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ বলছেন, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? তাহলে ঘসেটি আবারও অভিশাপ দিচ্ছেন যে আজকের এই কান্না তো শুধুই বিলাসিতা, কিন্তু আমি বলে যাচ্ছি এই কান্নার শেষ হবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। নবাব মহিষী অর্থাৎ লুৎফাকে এই ঘসেটি বেগমের মতোই কেঁদে কেঁদে বাকি জীবনটা কাটাতে হবে। নবাবের মা আমিনা বেগম, সেও পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। পলাশী প্রান্তরে যে যুদ্ধ করতে চলেছে, সেখানে সেই যুদ্ধের কোলাহল ছাপিয়ে উঠবে কান্নার রোল। এতই বিধ্বংসী সর্বনাশা হবে সেই যুদ্ধ। সবাই বুঝতে পারবে যে সিরাজের নবাবীর এই হচ্ছে পরিণাম। এই শেষ অভিশাপ দিয়ে তিনি দপদপিয়ে চলে যাচ্ছেন। নবাব তার দিকে এগিয়ে যাচ্ছিলেন, লুৎফা তাকে ধরলেন। সিরাজ তখন নিতান্ত অসহায়ভাবে তার বেগমকে জিজ্ঞাসা করছেন, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী নাকি দানবী? কি বলছেন লুৎফা? ওকে প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই জায়গাটা একটু দেখবে, যেটা আমি আন্ডারলাইন করলাম, ভীষণভাবে এটা পরীক্ষায় আসে। কার সম্পর্কে কার এই মন্তব্য? ঘসেটি বেগম সম্পর্কে সিরাজের বেগম লুৎফার এই মন্তব্য, যে দীর্ঘদিন তার সঙ্গে থেকে লুৎফা এটাই উপলব্ধি করেছেন যে ঘসেটি বেগম কোনো সামান্য মানবী নন। তিনি এমনই ঈর্ষান্বিত, এমনই প্রতিহিংসাপরায়ণ একজন মানবী, যার নিঃশ্বাস দিয়ে যেন বিষ নির্গত হচ্ছে, যার দৃষ্টিতে সবসময় আগুন ঝরে পড়ছে, যার অঙ্গ সঞ্চালনে যেন ভূমিকম্প হচ্ছে, চারদিকে কোনো কিছুই স্থির থাকতে পারছে না। কাজেই তাকে তার প্রাসাদে পাঠিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সিরাজ বলে চলেছেন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। সিরাজ তাহলে, যেটা আমি বারবার বলছি, তিনি সমালোচনায় সমালোচনায় ক্ষতবিক্ষত একজন মানুষ, যার অন্তরে সমানে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বলছেন যে মাত্র 15টা মাস, জানো 15টা মাস আমি সিংহাসনে বসেছি। এই 15 মাসে এত ষড়যন্ত্রের সম্মুখীন আমি হয়েছি, এত মানুষের বিরোধিতার সম্মুখীন হয়েছি, এত সমালোচনা আমি শুনেছি, যে এমনই অভিজ্ঞতা হয়েছে যে কাউকে আমি শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। এতটাই নির্মমতার পরিচয় আমি পেয়েছি মানুষের। তিনি ক্লান্ত, আজকে বড্ড ক্লান্ত। তাই সিরাজ মহিষী তাকে বলছেন, জাহাপনা চলুন একটু বিশ্রাম করবেন। সিরাজ বলছেন, বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশীর পর। পলাশী? সে কি জাহাপনা? তুমি এখনো শোনোনি? পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মধ্যে পুরো একটি বছর যুদ্ধে, ষড়যন্ত্রভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। পলাশী, পলাশী, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশী প্রান্তর রাঙা হয়ে থাকতো। তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়।
পলাশী, রাক্ষসী পলাশী। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল, পর্দা পড়ল, মানে একটা সিন শেষ হয়ে গেল। অর্থাৎ এখানে যখন লুৎফা তার স্বামীকে বলছেন, আপনি বড় ক্লান্ত জাহাঁপনা, চলুন একটু বিশ্রাম নেবেন, তখন সিরাজ বলছেন, বিশ্রাম নেবার অবসর আমার এখন নেই, বিশ্রাম একেবারে হবে পলাশীর পর। লুৎফা সে যেহেতু অন্তঃপুরবাসিনী, সে শোনেইনি পলাশীর কথা। পলাশী সেটা কি? তখন সিরাজ তাকে বুঝিয়ে বলছেন, পলাশীর কথা শোনোনি? পলাশীর মাঠে তো আবার যুদ্ধ হবে। লুৎফা বলছেন, আবার? এই আবার কথাটা খেয়াল করবে, কারণ এতবার যুদ্ধ হয়েছে, কলকাতা যুদ্ধ হয়েছে, পূর্ণিয়া যুদ্ধ হয়েছে, আরও ছোটোখাটো যুদ্ধ তো হয়েইছে। যে প্রসঙ্গেই সিরাজ বলছেন, আমার 15 মাসের নবাবী, তার মধ্যে পুরো একটা বছর, মানে 12টা মাস কেটে গেছে শুধু যুদ্ধ করতে করতে, ষড়যন্ত্রভেদ করতে করতে, গুপ্তচর পরিচালনায়। এবার হচ্ছে পলাশীর যুদ্ধ, এটাই হয়তো শেষ যুদ্ধ হতে চলেছে। কারণ যুদ্ধে যদি জয়ী হই, তাহলে আমার বিরোধী পক্ষ বলে আর কেউ থাকবে না, তাই যুদ্ধ হবে না। আর যদি যুদ্ধে পরাজিত হই, তাহলে বিরোধী পক্ষ সিরাজকে বাঁচিয়েই রাখবে না, মেরেই ফেলবে। তাহলেও এটাই শেষ যুদ্ধই হতে চলেছে। এককালে যে পলাশীর প্রান্তর পলাশ ফুলে রাঙা হয়ে থাকতো, আজও হয়তো সেই রক্তের তৃষ্ণা তার বুকে রয়ে গেছে। জানি না, সিরাজ বলছেন, আজকে কার রক্ত সে চায়, শুধু এইটুকুই জানি যে পলাশী রাক্ষসী পলাশী। কারণ আমরা সবাই যেটা জানি, যে কোনো যুদ্ধের আগাম পরিণতি জানা সম্ভব হয় না। আর এইখানে একাধিক পক্ষ যুদ্ধে জড়িয়ে রয়েছে তাদের নিজের নিজের উদ্দেশ্য সাধন করবার জন্য। কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, কেউ হয়তো পারিবারিক কারণে, কেউ হয়তো সিংহাসন দখলের লোভে, সবারই যার যার স্বার্থ রয়েছে। সুতরাং সিরাজও সেটা ভালোভাবেই জানেন। তিনি এটাও জানেন, আজকে যারা তার পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন, কালকে তারা তার পাশে নাও থাকতে পারেন, না থাকার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে এই যে যুদ্ধটা হতে চলেছে, সে এতটাই বিধ্বংসী, এতটাই রক্তক্ষয়ী সংগ্রাম যে বিপুল পরিমাণ লোকক্ষয় সেখানে হবে। এবং সেখানে যদি সিরাজ কোনো রকমে জিততে পারেন, তাহলে বিরোধী পক্ষের অস্তিত্ব থাকবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হবে। কিন্তু সেটার সম্ভাবনা খুব কম। যুদ্ধে তার পরাজয়ের সম্ভাবনাটাই বেশি, আর সেটা হলে তার বিরোধীরা তাকে আর বাঁচিয়েই রাখবে না। এই যে সর্বনাশা রক্তক্ষয়ী যুদ্ধ, সেই প্রসঙ্গেই পলাশীকেই বলা হচ্ছে রাক্ষসী পলাশী। কার রক্তে সে নিজের তৃষ্ণা মেটাতে চায় সেটা আমরা কেউই জানি না। তাহলে এইখান থেকে যে ছোট্ট কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে নেব, যেগুলো 4 মার্কসের জন্য দরকার, এই লাইনটা যেটা বলেছিলাম, কে কার সম্পর্কে এই কথা বলেছেন, কে কার সম্পর্কে এই কথা বলেছেন, এই উক্তির কারণ কি? সিরাজের বেগম লুৎফা ঘসেটি বেগম সম্পর্কে কথা বলেছেন বলে ঘসেটি বেগমের যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, তার অভিশাপ দেওয়া, তার প্রতিহিংসা পরায়ণতা, তার ঈর্ষা, সেই সকল দিকগুলো আনবে যেগুলো নিয়ে লুৎফা ভীত, আতঙ্কিত এবং তার স্বামীকে নিয়ে তিনি চিন্তিত। এই একটা জায়গা। আর এইবার হয়তো শেষ যুদ্ধ, কে কোন প্রসঙ্গে কেন এই কথা বলেছেন, কে কোন প্রসঙ্গে কেন এই কথা বলেছেন,
এটা একসঙ্গেই 4 মার্কসের কোয়েশ্চেন। কে বুঝতেই পারছো, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তিনি তার স্ত্রী লুৎফাকে যখন পলাশির যুদ্ধের কথা বলছেন সেই প্রসঙ্গে বলেছেন। আর কেন এই কথা বলছেন, শেষ যুদ্ধ কেন, তার 15 মাসের যে সিংহাসন লাভ, তাতে একটা বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদ করতে গুপ্তচর পরিচালনায় চলে গেছে। পলাশির যুদ্ধই হয়তো শেষ যুদ্ধ, সেখানে তিনি যদি জিততে পারেন তাহলে আর কোনো বিরোধী দল বলে কিছু থাকবেই না। আর তিনি যদি হেরে যান, বিরোধীরা তাকে তো আর বাঁচিয়েই রাখবে না। ফলে সব দিক থেকেই এটা তার জীবনে শেষ যুদ্ধ হতে চলেছে। আর এই লাস্ট লাইনটা, আজ কার রক্ত সে চায়, পলাশি, রাক্ষসী পলাশি, এই দুটো লাইন ধরেই যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাৎপর্য বিশ্লেষণ করো মানেই প্রসঙ্গ ধরাবে, কার লেখা কোন নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে, কে কোন যুদ্ধের প্রসঙ্গে এটা বলেছেন, সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের প্রসঙ্গে। আর যেটা আমি এক্ষুনি বললাম যে কোনো যুদ্ধেরই আগাম পরিণাম জানা সম্ভব হয় না, এখানে তো আরোই সম্ভব নয়, কারণ একাধিক পক্ষ জড়িয়ে আছে। কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, কেউ পারিবারিক বিবাদ চরিতার্থ করতে, কেউ বা ক্ষমতা দখলের জন্য। যারা আজকে সিরাজের পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন তারা যুদ্ধের সময় তার পাশে নাও থাকতে পারেন, না থাকবার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে এই যুদ্ধ হতে চলেছে সাংঘাতিক, ভয়ঙ্কর, সর্বনাশা। সিরাজ জিতলে আর যুদ্ধ হবে না, সিরাজ হারলেও আর যুদ্ধ হবে না। সুতরাং যে পলাশি এককালে পলাশ ফুলের লাল বর্ণে অগ্নিবর্ণা হয়ে থাকতো, তার বুকে যেন আজও রক্তের তৃষ্ণা। কার রক্তে সে পরিতৃপ্ত হবে কেউই জানে না, তাই পলাশিকে বলা হচ্ছে রাক্ষসী পলাশি। ক্লিয়ার? যদি কারো কোনো ডাউট থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। এবার আমি সরাসরি চলে যাব একটু কোয়েশ্চেন আনসার আলোচনায়। যেটা আমি বলেছিলাম যে সিরাজউদ্দৌলা থেকে তোমাদের কেবল 4 মার্কসের কোয়েশ্চেনই কিন্তু আসবে, কোনো এমসিকিউ বা এসএকিউ আসবে না। চট করে তাহলে আমরা কোয়েশ্চেন আনসারগুলোতে চলে যাচ্ছি। এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় যা আসবার আসবে। হয়তো দেখবে দু একটা কোটেশন অন্য, কিন্তু আনসার সেমই থাকবে। সেই জন্য এই কয়েকটা কোয়েশ্চেনের বাইরে আমি আর কোয়েশ্চেন দিইনি, কারণ আর দরকার নেই। প্রথম কোয়েশ্চেনটা কি, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এভাবে ফ্ল্যাটও আসতে পারে বা কোনো একটা লাইন তুলে বলা যেতে পারে যে এই উক্তির পরিপ্রেক্ষিতে সিরাজউদ্দৌলা চরিত্র বৈশিষ্ট্য। কয়েকটা পয়েন্ট আমি একটু বলে দিচ্ছি, দেখে নাও। বিচক্ষণ, বুদ্ধিমান, দূরদর্শী, সাম্প্রদায়িকতা মুক্ত, উদারমনা, স্বদেশ চেতনায় উদ্দীপ্ত, আত্মসমালোচনা, বিরূপ সমালোচনায় ক্ষতবিক্ষত, স্বদেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী। অতন্দ্র প্রহরী, অতন্দ্র প্রহরী মানে, অতন্দ্র মানে যার চোখে তন্দ্রা নেই, সদা জাগ্রত প্রহরী। সিরাজ বিচক্ষণ, সেই জন্য তিনি জানেন যে তার সভাসদেরা তার বিরুদ্ধে চক্রান্তে রত।
তিনি বুদ্ধিমান বলেই সকলের সব চিঠিপত্র তিনি গুপ্তচর দিয়ে সংগ্রহ করে রেখেছেন। দূরদর্শী বলেই তিনি বুঝতে পেরেছেন যে এই ষড়যন্ত্রকারীরা একা নয়, এরা সকলের সঙ্গে সকলে মিলে রয়েছে। তার পরিবারের সদস্যরা, তার সভাসদেরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সকলে মিলে একটা গোটা দল। তা সত্ত্বেও তিনি সাম্প্রদায়িকতা মুক্ত কথাবার্তা বলছেন। তিনি বলছেন হিন্দু মুসলমানের মিলিত গুলবাগ এই বাংলা। তিনি বলছেন মুসলমান বলে, আমি শুধু মুসলমান বলে আমার প্রতি বিরূপ হবেন না, বাংলার দুর্দিনে আমার পাশে থাকুন। তাহলে এটা তার উদার মনেরও পরিচয়। যে রাজবল্লভ, যে মির্জাফর বা জগৎ শেঠ তার বিরোধিতা করছেন, তাদের প্রতিই তিনি সহানুভূতিশীল, তাদের কাছেই তিনি সাহায্য প্রার্থী এবং তাদের প্রতি তিনি এই সকল কথা বলে তাদেরকে জাতীয়তাবোধে উদ্দীপ্ত করতে চেয়েছেন, কারণ তিনি নিজেও স্বদেশ চেতনায় উদ্দীপ্ত। যার জন্য তিনি বলছেন যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বাংলা মা আজকে কাঁদছেন সন্তানের মাথার কাছে বসে, কে তাকে সান্ত্বনা দেবে? তিনি আত্মসমালোচনায় ভীত নন। তিনি বলছেন অন্যায় যেরকম আপনারা করেছেন হয়তো আমিও করেছি, একবার শুধু এই যুদ্ধটা আমাদের একসঙ্গে জিততে দিন, তারপর যে শাস্তি আপনারা আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। যদি অযোগ্য মনে করে আমাকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেয় তাও আমি সানন্দে গ্রহণ করব। ফলে এই যে আত্মসমালোচনায় তিনি ভীত নন। কিন্তু আবার সেই মানুষটাই যখন সবার দ্বারা সমালোচিত হচ্ছেন, কখন ক্ষতবিক্ষত, রক্তাক্ত, আর সবচেয়ে বড় কথা তা সত্ত্বেও কিন্তু এই মানুষটা স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য সদা জাগ্রত একজন প্রহরী হয়ে রয়েছেন। 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? অবভিয়াসলি বাঙালি জাতির কথা বলা হয়েছে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কথাটি বলবার কারণ কি? সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা সিরাজের সভাসদ এবং পারিবারিক বিবাদের সুযোগ নিয়ে তারা যে শুধুমাত্র বাণিজ্য ছেড়ে সিংহাসন দখলের দিকে এগোচ্ছে, সেই বিষয়টা সিরাজ বুঝতে পেরেছেন। তোমাকে এই জায়গাটা এক্সপ্লেন করতে হবে। 3 নম্বর, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? কে? অবশ্যই বাংলার, আচ্ছা শুধু সিরাজ বলবে না, সিরাজউদ্দৌলা বলবে, আর সবসময় উল্লেখ করবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তার দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। এখানেও ছেলে মেয়েদের ভীষণ গুলিয়ে যায় ওয়াটস আর ওয়াটসন। ওয়াটসন কিন্তু অ্যাডমিরাল, যিনি বসে আছেন মাদ্রাজে, আর ওয়াটস যে সামান্য একজন কোম্পানির প্রতিনিধি যার স্থান হয়েছে নবাবের দরবারে। তাহলে এখানে সেই ওয়াটসকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে। এই কথা কেন বলা হয়েছে সেই প্রসঙ্গে তুমি ওই যে চিঠিপত্র চালাচালি, ওয়াটস প্রথম চিঠি লিখেছিলেন ওয়াটসনকে উদ্দেশ্য করে যে নবাব সিরাজউদ্দৌলার ওপর নির্ভর করা একান্ত অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ হবে। চন্দননগর ফরাসিদের বাণিজ্য ঘাঁটি, তারা দখল করে নিয়েছে এবং ফরাসিরা তার কাছে সাহায্যের জন্য এসেছেন। এবার এই চিঠির উত্তরে অ্যাডমিরাল ওয়াটসন জানিয়েছেন যে এক প্রস্ত নৌবাহিনী কলকাতায় চলে এসেছে, আরও জাহাজ, আরও সৈন্য পাঠাবার জন্য কর্নেল ক্লাইভকে ওয়াটস আরেকটা জাহাজ পাঠিয়ে খবর দেবেন। এই যে সমস্ত কিছু হয়েছে, ওয়াটস সিরাজেরই দরবারে বসে ষড়যন্ত্র করছেন, তার সভাসদদের তাঁর বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। এই খবরগুলো যখন সিরাজ পেয়ে গেছেন তখন ওয়াটসের মতো এই রকম অভব্য ইংরেজকে তার দরবারে তিনি জায়গা দেবেন না, তাই তাড়িয়ে দিচ্ছেন তাকে। 4 নম্বর কোয়েশ্চেনে এসো। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? কাদের উদ্দেশ্যে বক্তার এই উক্তি? বক্তা মানে বুঝতেই পারছো, যেটা বারবার বলছি, সিরাজউদ্দৌলা। কাদের উদ্দেশ্যে? সভাসদ বলে শুধু ছেড়ে দিও না। নবাব সিরাজউদ্দৌলা তার সভাসদ যথা রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর তাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। তার এমন মন্তব্যের কারণ কি?
যখন ওয়াটসকে সিরাজ তার ষড়যন্ত্র করবার অভিযোগে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছেন, তখন রাজবল্লভ ওয়াটসের হয়ে কথা বলছেন এবং সেই প্রসঙ্গেই সিরাজের দুর্নীতির কথা, অনাচারের কথা যখন তুলছেন, তখন সিরাজ অপমানিত বোধ করে বলছেন যে তার সভাসদরা কি করেছেন, সভাসদরা সকলের মন তার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন, সারা দেশে তার নামে দুর্নাম রটিয়েছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আর কিভাবে আর কত রকমভাবে তাকে তারা অপমানিত হেয় প্রতিপন্ন করতে চান। তাহলে এইটাই হচ্ছে সেই প্রসঙ্গ, সেই জায়গাটা। এবার যেটা আজকে এক্ষুনি পড়লাম, পলাশী, রাক্ষসী পলাশী, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। এটা আমার আলোচনা করা হয়ে গেছে যে পলাশী জায়গাটা একসময় পলাশ ফুলে ভর্তি হয়ে থাকতো, রক্তবর্ণ হয়ে থাকতো, ফলে সেই রক্তের তৃষ্ণা তার আজও মেটেনি। যুদ্ধ ঘটতে চলেছে, যুদ্ধের পরিণতি আগাম জানা সম্ভব হয় না, পলাশী যুদ্ধের ক্ষেত্রে তো নয়ই, ফলে ওই জায়গাটা পুরো এক্সপ্লেন করবে। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো। এইভাবেও আসতে পারে ফ্ল্যাট বা কোনো একটা লাইন তুলে যে বলতে পারো লুৎফা, ওই ঘসেটি বেগম মানবী না দানবী, বা সিরাজ মহিষীর যে কথাটা ছিল যে ওনার এই জায়গাটা যেটা মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, এই লাইনটা তুলেও তোমাকে কিন্তু ঘসেটি বেগমের চরিত্র দিতে পারে। সেক্ষেত্রে কি কি পয়েন্টস আমাদের আসবে সেটা হচ্ছে আগেই বলে নেবে যে ঘসেটি বেগমের পরিচয়টা, তিনি সিরাজের মাসি, উচ্চাকাঙ্ক্ষী, ঈর্ষাকাতর, স্বার্থপর, প্রতিহিংসা পরায়ণা। এই সবকটাই আজকে ক্লাসে আলোচনা হয়েছে যে তিনি উচ্চাকাঙ্ক্ষী কেন, তিনি চেয়েছিলেন তার স্বামী সিংহাসনে বসবেন, বাংলার সিংহাসনে, হলো না, তার স্বামীর অকাল মৃত্যু, তার দত্তপুত্র তার আগেই বসন্ত রোগে মৃত, ফলে তার ছোট বোনের ছেলে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছেন। তখন থেকেই তার মনে প্রবল ঈর্ষা সিরাজকে নিয়ে, যে কোনো উপায় যেন তেন প্রকারে তিনি সিরাজকে মসনদ থেকে সরাতে চেয়েছেন। সেই জন্য পূর্ণিয়া শাসনকর্তা শওকত জংকে অবলম্বন করে তিনি তার উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিলেন, সেটাও হলো না, শওকত জং যুদ্ধে মারা গেলেন। আরও প্রচণ্ড স্বার্থপর হয়ে উঠলেন ঘসেটি বেগম, সকলকে নিয়ে তিনি ষড়যন্ত্র চালাতে লাগলেন, যার মধ্যে রাজবল্লভ রয়েছে, যার মধ্যে সিরাজের অন্যান্য সভাসদরা রয়েছে, যার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও রয়েছে, যার জন্য ঘসেটি বেগম বলছেন যে তার রাজ্য নেই, রাজনীতিও নেই, তার মধ্যে শুধু রয়েছে প্রতিহিংসা পরায়ণতা, রিভেঞ্জ নেব আমি। এবং সেই প্রতিহিংসা চরিতার্থ হবে সেদিন যেদিন সিরাজের পতন হবে, সিরাজের মৃত্যু হবে, মুর্শিদাবাদ তথা বাংলার সিংহাসনে অন্য কেউ এসে বসবে। এই দিকগুলো নিয়ে আলোচনা করবে। নাম্বার 7, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। কাদের তিনি কথা বলেছেন? মসিয়ে লা তথা ফরাসি বণিক গোষ্ঠীর উদ্দেশ্যে তার এই কথা। কোন অক্ষমতার কথা বলা হয়েছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ফরাসি বাণিজ্য ঘাঁটি চন্দননগর দখল করে নিল এবং সকল ফরাসি বাণিজ্য ঘাঁটি তাদের ছেড়ে দেবার জন্য সিরাজের কাছে দাবি উপস্থিত করলো, তখন প্রতিকারের আশায় ফরাসিরা সিরাজের কাছে এসেছিলেন। কিন্তু সিরাজউদ্দৌলা ইতিমধ্যে দুটো যুদ্ধ করেছেন, পূর্ণিয়ার যুদ্ধ এবং কলকাতা জয়ের যুদ্ধ, যাতে প্রচুর লোকক্ষয়, অর্থ ব্যয় হয়েছে। উপরন্তু তার মন্ত্রিমণ্ডলীয় আর নতুন যুদ্ধের পক্ষপাতী নয়। এই অবস্থায় ফরাসিদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও তিনি ইংরেজদের বিরুদ্ধে আর যুদ্ধ যাত্রা করতে পারছেন না। এই অক্ষমতার জন্যই তিনি ফরাসিদের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লিয়ার সবার কাছে? এই পর্যন্তই আজকের ক্লাস থাকবে। আমার বলা রইল
কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি আমাকে একটু জানিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে তোমরা পড়াটা বুঝতে পারছো কি না। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিও। আরও অনেকগুলো টেক্সট যেমন পথের দাবি, অদল বদল, সিন্ধু তীরে, এই সকলগুলোর ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখে নিও তোমরা, তাহলেই পড়াটার মধ্যে একটা কন্টিনিউটি থাকবে। আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ অল।